ওয়েলকাম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। আরও একবার স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা থাম্বনেলে অলরেডি দেখতেই পেয়েছো যে আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই যে সেভারেল ফ্লাডস অর্থাৎ বন্যা হচ্ছে আমাদের বিভিন্ন দেশে, ঠিক আছে, ইনক্লুডিং আওয়ার্স কান্ট্রি। তো এই যে এত বন্যা, এত ডিজাস্টার আমরা দেখতে পাচ্ছি, এটা আদৌ কি ন্যাচারাল না ম্যানমেড? অনেকে প্রশ্ন করবে যে স্যার এটা আবার কিরকম প্রশ্ন, বন্যা আবার ম্যানমেড হতে পারে নাকি? আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমরা কোন দিকে এগোচ্ছি, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ কতটা সংকটপূর্ণ অবস্থায় যাচ্ছে সেই জিনিসটা ডিটেলসে তোমরা আজকে এখানে বুঝতে পারবে। এর প্রতিকার কি সমস্ত কিছু বলবো। তো সবাইকে সবার আগে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন, যত ক্লাস করানো হয় সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া থাকে। তো অবশ্যই তোমাকে কিন্তু এই চ্যানেলে যুক্ত হতে হবে। শুরু করা যাক আজকের সেশন। দেখো, আমরা বিভিন্ন ফ্লাড 2025 সালে দেখতে পেলাম, তাই না? 2025 সালে আমরা বহু জিনিস দেখতে পেয়েছি, বিভিন্ন রকম ন্যাচারাল ডিজাস্টার দেখতে পেয়েছি, বিভিন্ন রকম ম্যান মেড ডিজাস্টার দেখতে পেয়েছি। তো বন্যা সাধারণত ন্যাচারালি হয়ে থাকে, কিন্তু 2025 সালে দাঁড়িয়ে এখন কিন্তু বন্যাকে আর মানে ন্যাচারাল বলা যাবে না। তার কিছু কিছু কারণ আমি দেখাচ্ছি। দেখলাম আমরা পাঞ্জাবের ফ্লাড, আমরা নর্থ ইস্টের ফ্লাড দেখলাম, বীভৎস রূপ ধারণ করলো। শুধু এই নয়, চায়না, জাপান, পৃথিবীর বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম ভয়ানক কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার প্রশ্ন আসছে, এত বন্যা কেন? ভবিষ্যতে কি আরো আমরা বন্যার সম্মুখীন হব? সমস্ত প্রশ্নের উত্তর পাবে। চলো এক এক করে আমরা পয়েন্ট দেখে নিই। সব থেকে বড়, এটা সবাই জানি যে যে কোনো বন্যা বা যে কোনো ডিজাস্টারের পেছনে একটা বড় কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তুমি যদি 1860 থেকে 2025 পর্যন্ত, 2025-এর যদি তুমি গ্রাফটা দেখো, তাহলে দেখো আমাদের টেম্পারেচার অলমোস্ট 1980 থেকে, তুমি হিসাব করো 1980 থেকে গ্রাফটা কিভাবে এগিয়েছে, ঠিক আছে? অর্থাৎ মোটামুটি ধরে রাখতে পারো 40 থেকে 45 বছরের মধ্যে এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং এত মানে মডার্ন সিভিলাইজেশনের কারণে আমাদের জীবনযাত্রা বা আমাদের যে টেকনোলজি এতটাই ডেভেলপড হয়েছে যে আমরা প্রকৃতির দিকে নজর দিতে ভুলে গেছি। যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাসিভ অ্যামাউন্টের গ্রাফ এখানে, যেটা ইন্ডিকেট করছে যে আমাদের ভবিষ্যতে গ্রাফ কিন্তু এই পর্যায়ে যেতে পারে। অর্থাৎ এইসব জায়গায় যদি যায়, 2 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বসবাসের অযোগ্য হয়ে যাবে এই পৃথিবী। অলরেডি আমরা গরমের কারণে কিন্তু আশপাশ করছি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, এটা একটা সব থেকে বড় কারণ। এবার গ্লোবাল ওয়ার্মিং এর সাথে এই বন্যার কিভাবে সম্পর্ক, তোমাদেরকে সবকিছু জানাবো। অ্যাকর্ডিং টু, মানে এটা আমি দেখাচ্ছি অ্যাকর্ডিং টু নাসা কি বলছে শোনো ভালো করে। আর্থ গ্লোবাল এভারেজ টেম্পারেচার হ্যাজ রাইজেন অ্যাপ্রক্সিমেটলি 1 ডিগ্রি সেলসিয়াস টু 1.4 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে লেখা আছে, ফ্রম দ্য প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড 1850 থেকে 1900, অর্থাৎ 1850 থেকে 1900 সাল পর্যন্ত মাত্র 1 থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছিল। রিসেন্ট ইয়ার্স উইথ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ওয়ার্মিং occurring since the 1970s, the rate of warming, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলছে, ওভার দ্য লাস্ট 50 years is faster than any comparable period in this last 2000 year। অর্থাৎ বলছে যে এখানে যে তোমার গত 2000 বছরে যে পৃথিবীর উষ্ণতাটা যতটা বেড়েছে, সেই সেম উষ্ণতা বেড়েছে মাত্র 50 বছর, লাস্ট 50 ইয়ার্স। অর্থাৎ 1970s থেকে ধরো না তুমি, 1970s থেকে 2025 পর্যন্ত আমরা যে জিনিসটা করেছি তাতে দেখা যাচ্ছে, যে অ্যাক্টিভিটি করেছি না কেন তাতে দেখা যাচ্ছে যে তোমার প্রায় সেম এই যে 1.4 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা 50 বছরেই আমরা একে বাড়িয়ে তুলেছি, ঠিক আছে? তো কেন হচ্ছে এটা? মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সিভিলাইজেশনের কারণে। ইন্ডাস্ট্রি হওয়া কি মানে ইন্ডাস্ট্রি কি তাহলে বন্ধ হয়ে যাবে? না, ইন্ডাস্ট্রি বন্ধ হবে না, কিন্তু আমাদেরকে কিছু সতর্কতামূলক অবলম্বন অবশ্যই এখন থেকে ব্যবস্থা করতে হবে, না হলে মুশকিল। নেক্সট দেখো, নেক্সট বলছে ফর এভরি 1 ডিগ্রি সেলসিয়াস, অ্যাকর্ডিং টু নাসা, আমি দেখিয়ে দেবো প্রমাণ, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজের কারণে যে গ্লোবাল টেম্পারেচার সেটা তো বৃদ্ধি পায়, তার সাথে সাথে তোমার অ্যাটমসফিয়ারিক
অ্যাটমসফিয়ার ক্যান হোল্ড অ্যাবাউট 7% মোর ওয়াটার ভেপার, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার সাথে সাথে 7% মানে ওয়াটার ভেপার যে ময়েশ্চার, সেই ময়েশ্চার বৃদ্ধি পায়। এটা কে বলেছে? এটা নাসা বলেছে। দেখো তোমরা দ্য গ্রিন হাউস এফেক্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে, নাসার থেকে এটা নেওয়া হয়েছে, নাসার পেজ থেকে নেওয়া হয়েছে। ওকে, climate.nasa.gov দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে দেখো কি বলা হচ্ছে, আমি জাস্ট দুটো একটা পয়েন্ট শুধুমাত্র তোমাদেরকে বলবো। দেখো এখানে লেখা আছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার ইন দ্য অ্যাটমসফিয়ার ক্যান ইনক্রিজ বাই অ্যাবাউট 7% অ্যাকর্ডিং টু দ্য লজ অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ থার্মোডাইনামিকের সূত্র অনুযায়ী 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তো 7% ময়েশ্চার বৃদ্ধি পাবে। এবার তুমি একটা জিনিস ভাবো, 7% ময়েশ্চার ওভারঅল পৃথিবীতে বাড়ছে, ময়েশ্চার যত বাড়বে তত বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে, তত মেঘ হবে তত বেশি বৃষ্টিপাত, যত বেশি বৃষ্টিপাত তত নদী নালা ফুলে ফেপে উঠবে, তত বেশি বন্যা। বুঝতে পারছো কেন হচ্ছে? এগুলো ভাবো এক এক করে। এবার আসি ওয়েটল্যান্ডের কথা। ওয়েটল্যান্ড আমাদেরকে কিভাবে রক্ষা করছে দেখো। ওয়েটল্যান্ড কি জিনিস? ওয়েটল্যান্ড হলো যে সমস্ত উদ্ভিদ বা যে সমস্ত ভূমি যারা বৃষ্টির জলকে অ্যাবজর্ব করতে পারে, এদের সেই ক্ষমতা আছে। এবার ভয়ানক ঘটনা দেখো, অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কি বলছে, ডিসপাইট দেয়ার এসেন্সিয়াল রোল ইন গ্লোবাল ক্লাইমেট রেগুলেশন, ওয়েটল্যান্ড রিমেইন undervalued by policy and decision makers etc etc। আমি অত কিছু আসবো না, তুমি এই লাইনটা পড়ো। অ্যাপ্রক্সিমেটলি 35% অফ দ্য ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ওয়ার লস্ট বিটুইন 1970s টু 2015, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে অলমোস্ট 35% ওয়েটল্যান্ড আমাদের পৃথিবী থেকে কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা মানে অলরেডি এখন জলের তলায়। তো যে বৃষ্টির জলকে ধরে রাখে, অ্যাবজর্ব করতে সাহায্য করে, তারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে জলের স্তর বাড়ছে। আরো কারণ আছে। আরো কারণ কি কি দেখো, আরো কারণ হচ্ছে গ্লেশিয়ার, সব থেকে বড় কারণ গ্লেশিয়ার আস্তে আস্তে গলে যাওয়া। রিসেন্টলি ঘটনা শুনবে যে আফ্রিকার থেকেও বড় গ্লেশিয়ার যেটা আন্টার্কটিকায় অবস্থিত, সেটা আস্তে আস্তে আর হয়তো 5 থেকে 7 বছরের মধ্যে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। তার মানে আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের পৃথিবীকে নিজেরাই নষ্ট করছি। এবং হিমালয়ের উপরে যে প্রায় 400-র মতন লেক আছে, যারা অলরেডি ডেঞ্জার পজিশনে রয়েছে, যারা যখন তখন ব্লাস্ট করতে পারে, এবং যার ফলে এক ভয়ানক বিপর্যয় দেখা যাবে, যার ফলে ওই জল চলে আসবে হরকা বান রূপে চলে আসবে নিচে, এবং যেরকম বন্যা পরিস্থিতি আমরা দেখতে পেলাম, এই বন্যা পরিস্থিতি কিন্তু আবার হতে পারে। সুতরাং আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে। সতর্কমূলক ব্যবস্থা কি করতে হবে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি বন্ধ হয়ে যাবে? না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কখনো বন্ধ হতে পারে না, তাহলে মানুষের অগ্রগতি থমকে যাবে। তাহলে এর উপায় কি? উপায় একটা আছে, সেই উপায় আমরা সবাই জানি, কিন্তু কেউ আমরা ইমপ্লিমেন্ট করি না সেটাকে। বৃক্ষরোপণ সব থেকে বড় আমাদেরকে যদি কেউ বাঁচাতে পারে, সব থেকে বড় সলিউশন হচ্ছে এটা। বৃক্ষরোপণ করো, একটা অন্তত কিছু না হোক একটা করে বৃক্ষ আমরা রোপণ করতেই পারি, ঠিক আছে? সেইটুকু করার ক্ষমতা আমাদের প্রত্যেকটা মানুষের রয়েছে। বৃক্ষরোপণ যত হবে তত বাষ্পমোচনের হার বাড়বে, তুমি বোঝো ভালো করে, তত ওয়াটার অ্যাবজর্পশন বাড়বে। ওয়েটল্যান্ড গুলোকে আবার রিইনঅ্যাকুরেট যদি করা যায়, সেক্ষেত্রে একটা বিরাট বড় একটা ভূমিকা পালন করছে ওয়েটল্যান্ড, তোমরা দেখতে পেলে। এরকম ইন্ডাস্ট্রি বন্ধ করার কথা বলছি না, বাট যে ফিউল কনজাম্পশন হচ্ছে, সেই ফিউল কনজাম্পশনটার উপরে অবশ্যই কিছুটা আমাদেরকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে খুব মুশকিল। আজকে আমাদের বাড়িঘর ডুবেছে, কালকে পুরো মানব সভ্যতা, হিউম্যান সিভিলাইজেশন ডুবে যাবে এর কারণে। সুতরাং আমাদেরকে এখন থেকে ভাবা প্রয়োজন যে ভবিষ্যতে কি করা উচিত। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই যে ওয়েটল্যান্ডের কথা বললাম, ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত ওয়েটল্যান্ড গুলো কি কি আছে, তোমরা অবশ্যই আমাকে এই কমেন্টে জানাবে। এই ছিল ছোট্ট একটা আলোচনা, তোমরা বুদ্ধিমান, তোমরা বুঝবে। আরো একটা কারণ আছে, যেটা হচ্ছে ইল্লিগাল ড্যাম, যে ড্যাম ব্যবস্থা, ড্যাম এটাও জেনে রাখো। ইল্লিগাল ড্যাম তুমি যত তৈরি করবে, তত কি হচ্ছে, জলটাকে তুমি ধরে রাখছো, তুমি নদীর যে গতিপথ, সেই গতিপথে তুমি বাধা সৃষ্টি করছো, যার ফলে কি হচ্ছে, যার ফলে জলটা আটকাচ্ছে, এবং নদীর সেই পথ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কোনো প্রাকৃতিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে, তার সাথে তুমি যদি ছেলেখেলা করো, প্রকৃতি তোমার সেই জিনিসটাকে কিন্তু সুদে আসলে উসুল করে নেবে, যেটা আমরা পূর্বেও দেখেছি এরকম অনেক ঘটনা, তাই না? যাই হোক,
মাথায় রাখবে, এইগুলো আমাদেরকে সতর্ক হওয়া উচিত, এখন থেকেই সতর্ক হওয়া উচিত। তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে পশ্চিমবঙ্গের বিখ্যাত ওয়েটল্যান্ড কি আছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন এখানে প্রোভাইড করা থাকে। এই ছিল ছোট্ট একটা আলোচনা। আমাদের এই সেশন তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর একটা করে লাইক না করে যেও না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।